বিপ্লবের পর আরেকটা বিপ্লব কেন প্রয়োজন হয়ে পড়লো? 47-এর পরে 52 কেন দরকার ছিল না? 47-এ তো আমি আলাদা রাষ্ট্র পেয়েই গেলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে অথবা ভারত উপমহাদেশের ইতিহাসে একটা বিপ্লব ঘটে গেছে, সেটা হলো 24-এর লাল বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি। এইভাবে শুধুই একটা তরুণ সমাজ একটা রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য, তাদের নতুন চিন্তা নিয়ে অগ্রসর হওয়ার জন্য, ফ্যাসিজম, খুনি লুটেরাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এরকম আন্দোলন পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না, কিন্তু এই 24-এর বিপ্লবে আমরা তারুণ্যের গণজোয়ার। আমাদের সাথে উপস্থিত আছেন নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্রকার হোসনে মোবারক। আমরা এই যে গণ অভ্যুত্থানটা করলাম, আমরা বলছি এখানেও যেমন আমরাও তারুণ্যের মধ্য দিয়েই অগ্রসর হয়েছি, যেমন আসিফ নজরুল ধরতে পারি। হ্যাঁ, তারুণ্যের মধ্য দিয়ে তারা গিয়েছে। বিপ্লবের মধ্য দিয়ে আমরা কিভাবে প্রাগ্রসরটা হলাম, কারণ তুমি এই আন্দোলনের প্রথম থেকেই সম্পৃক্ত ছিলা। কিভাবে সেটা দানা বাঁধলো, কিভাবে সামনে অগ্রসর হলো, তার একটা পটভূমি আমরা কি কথা বলতে পারি? ধন্যবাদ আফসার ভাই। আপনি তো জানেন যে ঢাকা ইউনিভার্সিটি, শাহবাগ সহ এই জায়গাগুলো থেকেই যেহেতু এই আন্দোলনের সূত্রপাত আমরা বলি কোটা আন্দোলনের মাধ্যমে, কিন্তু মানুষের মনে যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল সেটা সেই সারা বাংলাদেশ ব্যাপী এবং সব পর্যায়ের মানুষ থেকে। দেখেন, আপনি বলছেন যে পটভূমিকা এবং যে পরিবর্তনটা হলো সেটা এক একটা ধাপ, এক একটা ইতিহাস রচনা করে। যেমন 47-এর আগে একরকম বাংলাদেশ, বাংলা, 47-এর পরে একরকম, আবার ঠিক অল্প কিছুদিন পরে 52 হলো, ভাষা নিয়ে আন্দোলন হলো, তারপরে আরেক রকম বাংলা, তারপরে 69-এর গণ অভ্যুত্থান, তারপরে হচ্ছে 71-এর পরে আবার আরেক রকমের বাংলা, ডিভাইড হয়ে গেল। হ্যাঁ, আরেক মানে চিন্তায়, চেতনায়, মানসিকতায়। তারপরে হচ্ছে 90-এর পরে আরেক রকমের বাংলা। তো আমার মনে হচ্ছে যে এই 24 যেটা আসলো, জুলাই গণবিপ্লব হলো, এই গণবিপ্লবটা আরেকটা টার্ম তৈরি করলো। এবং সেই টার্মটা হচ্ছে কি, ধরেন প্রত্যেকটা মুভমেন্টেরই যে মানুষের অধিকার পাওয়ার যে আন্দোলন থাকে, মুভমেন্টগুলো থাকে, যেই পর্যায়ে থেকেই থাকুক, সেই মুভমেন্টগুলো প্রত্যেকটারই এক একটা টার্ম তৈরি করে। তো এই জায়গায় এসে 71, 52 বলেন, আপনার 47 বলেন, এখানে কি ছিল? যে মানুষের কথা বলবার অধিকার, মানুষের সহ অবস্থানের অধিকার, ঠিক আছে, উঁচু নিচু ভেদাভেদ দূর করার অধিকার, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়িত করবার অধিকার। তো একটা বিপ্লবের পর আরেকটা বিপ্লব কেন প্রয়োজন হয়ে পড়লো? 47-এর পরে 52 কেন দরকার ছিল না? 47-এ তো আমি আলাদা রাষ্ট্র পেয়েই গেলাম। ব্রিটিশদের মধ্য থেকে এসে ব্রিটিশরা ভাগ করে দিয়ে গেলো, এটা পাকিস্তান, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। তো এরপরে আমার 52 কেন দরকার হলো? আমার তো 47-এ আমি অধিকার পেয়েই গেছি রাষ্ট্র হিসাবে। 52 আন্দোলন করলাম, ভাষা পাইলাম, ভাষার পরে আবার 71 কেন আসলো? 71-এ আবার স্বাধীনতা কেন চাইলাম আমরা? ঠিক আছে, 71-এ তো আমরা একটা দেশ স্বাধীন হয়েই গেলো, 16 ডিসেম্বর বিজয় দিবস, ঠিক আছে, আমরা একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেলাম। এরপরে 90-এর গণ অভ্যুত্থান আবার কেন প্রয়োজন হলো? আবার 90-এর পরে আবার 24-এর জুলাই গণ অভ্যুত্থান কেন প্রয়োজন হলো? তার মানে যেই কথা বলে, যেই বাণীকে সামনে নিয়ে বা যেই উদ্দেশ্যকে সামনে নিয়ে বিপ্লবগুলো হচ্ছে, সবগুলোর মূল কথা একটাই, যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু দেখা যাচ্ছে যে এই বিপ্লবের পরে নানান কারণে ফেসিবাদ আস্তে 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 মাথার উপরে চেপে বসে। তো ফেসিবাদ যখন চেপে বসে তখন সে অধিকার রহিত হয়, মানুষ আস্তে আস্তে আবার সুসংগঠিত হয়, আবার আরেকটা বিপ্লবের চিন্তা করে। কারণ প্রেক্ষাপটটা কিন্তু 47-এ আমার যে কারণে দেশভাগ হলো, আপনার জুলাই গণবিপ্লব আমি ধরতে পারি একই কারণে। 71 যে কারণে হলো, আপনার জুলাই গণবিপ্লব একই কারণে। মজার ঘটনা, তুমি কিন্তু একটা বড় একটা ফাঁক রেখে গেছো। তোমাদের এই যে ফেসিজমের বিরুদ্ধে তোমরা যে আন্দোলন করলা 24-এর, তোমরা কিন্তু তোমাদের একটা জিনিস ভুলে গেছো। তুমি আজকের আলোচনায় এসকেপ করে গেছো, কারণ তোমার অবচেতন মনে এসকেপ করছে। তুমি 72 থেকে 74 যে গণবিপ্লব হইলো, সিপাহী জনতার যে বিপ্লব, দেখো ফেসিজম তোমাদের কি করেছে, যে তোমাকে একটা টার্ম, ইতিহাসকে ভুলে দিচ্ছে। তুমি এখন সেই ইতিহাসের কথা বলো নাই, তুমি প্রতিটা টার্ম ধরেছো। তুমি 47 ধরেছো, তুমি 52 ধরেছো, তুমি 69 ধরেছো, তুমি 71 ধরেছো, ফাটকে তুমি 90 পর্যন্ত আসলা। ওয়াই? তো তোমাদের কি এই যে তোমরা যারা তরুণ, তারা কি ইতিহাসকে ভুলে দিয়েছিল? এই ফ্যাসিজম, এই 24-এ যাদের বিরুদ্ধে তোমরা আন্দোলন করলা, তারাই তোমাদের এই 74-এর দুর্ভিক্ষ, 75-এর যে সিপাহী জনতার যে বিপ্লব তোমাদেরকে ভুলে দিয়েছে।
তোমাদের 24কে এই জন্য তোমাকে 24কে নিয়ে আসতে হবে, ফ্যাক্ট বুঝো তোমাদের কিভাবে তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আমি আপনার সাথে একমত যে আমাদের 72 থেকে 74 75 পর্যন্ত যে বাকশাল সহ একটা আরেকটা বড় ফেস্টিভাল তখন তৈরি হয়েছিল। তো এইটা আমাদের ঠিক আছে, কিন্তু আমি এটা এই কারণে বললাম, আমরা কিন্তু 72 থেকে 75 দেখি নাই, ঠিক আছে, কিন্তু তুমি 47 কিন্তু দেখো নাই, 47 আমি দেখি, তুমি 52 দেখো নাই, তুমি 69 দেখো নাই, 71 দেখো নাই, কিন্তু মাঝখানে ইতিহাসটা কিভাবে ভুলে দিয়েছে। এই 2009 থেকে 2024 পর্যন্ত যে ফেস্টিভাল আমরা দেখেছি, এই ফেস্টিভালটা এতটাই আমাদেরকে মানে ভয়াবহ রূপে এই বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল, যার কারণে সেই তুলনায় আমার কাছে 72 থেকে 75 ফেস্টিভালটা আমার কাছে ছোট মনে হচ্ছে এখনকার কারণে। ঠিক আছে, আমাদের পিতা, আমাদের যারা হচ্ছে গিয়ে অগ্রজ ছিল, তারা নিশ্চয়ই সেই সময়টার কথা ভালো বলতে পারবে, আমরা ইতিহাসে পড়েছি। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, ওই সময় একটা ভয়াবহ ফেস্টিভাল ছিল, এক দল সব পত্রিকা বন্ধ করে 4টা পত্রিকা, ঠিক আছে, মানে এটা তো দলীয় পত্রিকা, এটা একটা ভয়াবহ দিক। আপনার 71-এ আপনি আচ্ছা 70-এর ইলেকশনে যদি পাকিস্তান গভর্নমেন্ট মেনে নিত 70-এর ইলেকশন, তাহলে কি 71 হইতো? হয় না। তার মানে 70-এ মানুষ ভোট দিয়েছে, ভোটের অধিকার প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আওয়ামী লীগকে। এখন যেহেতু আওয়ামী লীগকে ক্ষমতা দেয় না, 70-এর পরে আস্তে আস্তে 71-এর প্রেক্ষাপট তৈরি হলো, যুদ্ধ শুরু হয়ে গেল, এবং সেই যুদ্ধে আমরা স্বাধীন হলাম। ঠিক আছে, স্বাধীনতার পর আপনি কি করলেন? আপনি আবার এসে 71, 72, 73, 74 আস্তে আস্তে পত্রিকা বন্ধ করলেন, গণমত বন্ধ, জাসদের 30-35 হাজার নেতাকর্মীকে আপনি হত্যা করলেন। ক্রসফায়ার গুমের ঘটনা তখন ঘটে। হ্যাঁ, প্রথম ক্রসফায়ার কে হয়েছিল? সিরাজ শিকদার। প্রথম গুম কে হয়েছিল? সিরাজ শিকদার। তাকে অনেকদিন গুম করে রেখে তারপর ক্রসফায়ার করে হত্যা করে, এবং সেখানে সিরা বা সংসদে আপনি স্বীকার করছেন যে কোথায় আজ সিরাজ শিকদার। তো এই যে বিষয়গুলো ছিল, আপনার 71 থেকে 74 তো খুব বেশি দূরে ছিল না, 75 দূরে ছিল না। তো সেই জায়গায় আপনি অধিকারের কথা বলে স্বাধীন হলেন, সেই অধিকার আবার রহিত করলেন। এরপরে যে প্রেক্ষাপটগুলো ঘটছে, ঠিক আছে, সবগুলোই আমাদের ফেসিবাদের কারণে হয়েছে। তো এই প্রেক্ষাপটটা নতুন করে আলোচনা কেন আসছে যে এই সময়ে এসে পৃথিবীতে এই একটা রাষ্ট্রের উপরে এত বড় ফেসিজম চেপে বসবে, এটা কেউ কল্পনা করেনি। কারণ যেহেতু আমরা একটা স্বাধীন রাষ্ট্র ছিলাম, হ্যাঁ, এবং প্রত্যেকবারই গণতান্ত্রিক আন্দোলনে এই দেশের মানুষ জেগে উঠেছে, নানানভাবে সম্পৃক্ত হয়েছে। কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপটটা অন্যভাবে আরেকটু মূল্যায়ন করা যায়। সেটা হচ্ছে গিয়ে ধরেন 71 নিয়ে তো যে কোনো একটা দল বা যে কোনো একটা গোষ্ঠী চেতনার কথা বলে, নানান কথা বলে আপনি একটা গোষ্ঠীকে একমুখী করার একটা চেষ্টা করতেন, যে এই দল অংশগ্রহণ করছে, এরা স্বাধীনতার পক্ষের দল, এরা বিপক্ষের দল। এটা হলো ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশরা যেভাবে এখানে হিন্দু মুসলিম যে ডিভাইডটা করেছিল, হ্যাঁ, শাসন করার যে পদ্ধতি ছিল, তাহলে যদি ডিভাইড করে রাখা যায়, তারা ঐক্যবদ্ধ কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে না, এবং ব্রিটিশকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারবে না। ফ্যাক্ট হলো যে ঠিক সেমভাবে বাংলাদেশও ঠিক হলো স্বাধীনতার পক্ষের সাথে বিপক্ষের শক্তি বা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী আর চেতনায় বিশ্বাসী না বলে যে ফারাকটা তৈরি করলো। এবং সেখানে সবচেয়ে বড় জুজুর ভয় দিল যে যেখানে বাংলাদেশ থেকে সবাই পাকিস্তানি পন্থী, কেন পাকিস্তান এত দূর, তারা ইন্ডিয়া পন্থী বলে, যেটা ইন্ডিয়ার পন্থী বলে বলা হলো, তাদের ইন্ডিয়াতে বলা হওয়ার পরে কিন্তু তারা কিন্তু ইন্ডিয়াতেই গেল, কিন্তু এখানকার যারা পাকিস্তান পন্থী তারা কখনোই পাকিস্তান দেখেই নাই, পাকিস্তানে কখনোই দেখে নাই। এই যে ফ্যাক্টগুলো তৈরি হইলো, এইখানকার যে তরুণ সমাজদের জায়গাটা যারা করতেছিল, তাদের বয়ানগুলো কি ছিল এখানে, যে তারা কি চাইছিল? শুধু কি কোটা চাইছিল? না, কোটা তো একটা আন্দোলনীরা শুরু করেছিল, কিন্তু এই কোটাই তো আস্তে আস্তে 9 দফা হয়ে গেল। এটা কি চমৎকার বিষয় যে এটা একটা বুদ্ধিভিত্তিক বিপ্লব। আমরা আস্তে আস্তে অনেক জিনিস, ইতিহাস তো সাথে সাথে মানে রচনা হয় না, ইতিহাস আস্তে আস্তে বের হচ্ছে এখন। যেমন এই যে চিফ প্রধান উপদেষ্টার সহকারী যে নিযুক্ত করা হলো ফয়সাল মাহফুজ ফয়সাল, তো মাহফুজ তো সে কিভাবে এই আন্দোলনের প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে, এখন সবগুলো এখন মিডিয়ার সামনে আসছে। তো এই বিষয়গুলো তো জনগণ জানতো না। ইতিহাস যখন আরও পরিষ্কার হবে, আপনি দেখেন এই যে রেভলিউশনটা হলো, বিপ্লবটা হলো, এখানের আন্দোলনের যে প্রতিশব্দগুলো ইউজ করা হয়েছে, আন্দোলনের যে টার্মগুলো ইউজ করা হয়েছে, কি অসাধারণ। এগুলোর সাথে মানুষ আগে থেকে পরিচিত ছিল না, কিন্তু যেই ডাকটাই দেওয়া হয়েছে, যেই নামই দেওয়া হয়েছে, মানুষ মনে হচ্ছে সে এটাই আমার অধিকার প্রতিষ্ঠা করবে, এই আন্দোলন। তাহলে মানে ওই শব্দগুলো জনগণকে কমিউনিকেশন করতে পেরেছে, হ্যাঁ, বা ইনফ্লুয়েন্স করার জন্য ভালো শব্দ চয়ন ছিল, এবং এটা একটা বুদ্ধিভিত্তিক আন্দোলন আমি মনে করেছিল। তবে একটা হতাশার দিক হচ্ছে, দেখেন এই এত বড় একটা গণবিপ্লব হয়ে গেল, হওয়ার পরে আপনি দেখেন এই দেশের বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, কবি, চলচ্চিত্রকর্মী, নাট্যকর্মী এর অধিকাংশই বলা যায় তারা এই বিপ্লবে তাদের কোনো আওয়াজ নাই। হয় তারা বিপক্ষে ছিল, অথবা তারা আগের যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদের দোসর ছিল। এটা এখন প্রমাণ হচ্ছে। এবং বিপ্লবের পরবর্তী সময়ে এখন অনেকেই দেখা যাচ্ছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে সে বলছে যে আমি
ছাত্র আন্দোলন ছাত্র জনতার পক্ষে কোনো কথা বলে নাই, সেই জন্য আমি ক্ষমা চেয়েছি, তারা ব্যাক করতেছে। এটা একটা সুন্দর বিষয়। এবং একটা জিনিস দেখেন, একটা আগেরকার সময়ে যখন স্বাধীনতা যুদ্ধের পরে একটা দেশ গঠনের প্রক্রিয়া শুরু হলো, তখন আপনি স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি বলে যে ডিভাইডেডটা 53 বছর করেছেন, এখনকার এই গণবিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে, একেবারে আমরা যদি ছাত্রদেরকে সামনের কাতারে রাখি, হ্যাঁ, তারা কিন্তু এই কথাটা কখনোই বলছে না। ঠিক আছে, এত শিল্পী বুদ্ধিবৃত্তিক মহল এই বিপ্লবের বিপক্ষে ছিল বা তারা চুপ ছিল, তারা কিন্তু বলছে না যে এরা আমার শত্রু, এরা কিন্তু বলছে সবাইকে নিয়ে আমার এই দেশে বাঁচতে হবে। তাদের মেইন স্লোগানটাই হচ্ছে এটা, মেইন থিওরিটি হচ্ছে এটা, যে এই দেশটা সবার, হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্য, মানে এই দেশ আওয়ামী লীগের, এই দেশ জামাতের, এই দেশ বিএনপির, জাতীয় পার্টির সহ সমস্ত বাম দল সহ সবার এই দেশে সবাই বসবাস করতে পারবে, সবাই এই দেশকে ওন করবে। মানে এরা কাউকে এই পন্থী সেই পন্থী বলে গালি দিচ্ছে না, আলাদা করছে না। এই বিপ্লবের একটা বড় রেজাল্ট হচ্ছে এটা। আর আরেকটা রেজাল্ট হচ্ছে এটা, ছাত্ররাই আন্দোলন শুরু করলেও যেহেতু এটা গণবিপ্লবে রূপান্তরিত হয়েছে, এই বিপ্লবের সাথে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, তারপরে চাকরিজীবী, সমস্ত পর্যায়ের মানুষ সম্পৃক্ত হয়েছে, শিশু, নারীরা সহ সম্পৃক্ত হয়েছে। এবং এই সম্পৃক্ত হওয়ার ফলে ভবিষ্যতে এই বিপ্লবটা মূল্যায়নের জায়গায় এমন জায়গায় দাঁড়াবে, কেউ আর বলতে পারবে না যে এটা অমুক দলের বিপ্লব, কেউ আর বলতে পারবে না যে আমার চেতনার বিপ্লব, রাষ্ট্রের সহযোগিতায় এটা করেছে, এটা আর বলার সুযোগ আর থাকলো না। এইটা একটা চমৎকার 71-এ যে জিনিস হলো যে আমরাই একমাত্র সোল এজেন্ট হিসেবে দাঁড়িয়েছিল, যে আমরাই তোমাদের বিপ্লব এনে দিয়েছি, বা আমাদের তোমার কাছে এই রসগোল্লাটা দেখেছো, এই রসগোল্লাটা তোমার হাতায় না পৌঁছে দিছি, এখন এই রসগোল্লার ভাগ আমাকে দাও, এই জায়গাটা হবে না। ফ্যাক্টগুলো বলি, এই বিপ্লবে একটা গুরুত্বপূর্ণ জায়গা, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, বাংলাদেশের কোনো আন্দোলনে এতটা নারী সম্পৃক্ততা, হ্যাঁ, সেটা নেই। আমি কয়েকটা বিষয় আলাপ করতে চাই। এক হলো যে আমার মেয়েরা, যারা আমার ইউনিভার্সিটির মেয়েরা আছে, ওরা টোটালি ইনভলভ হয়েছে। 2 নম্বর আরেকটা বিষয় করি, ওই যে মেয়েদের মা, তারা কিন্তু আন্দোলনের ইনফ্লুয়েন্স, হ্যাঁ, 2-4 জন লোক ভয় পেয়েছে যে না আমার সন্তানকে গেলে মারা যাবে, কারণ প্রতি মুহূর্তে গুলি হচ্ছে, প্রতি মুহূর্তে অ্যাটাক হচ্ছে, বা অনেক জায়গায় র্যাপ হয়েছে। আমরা জানি, যা আমাদের দেশের চরিত্র অনুযায়ী নারীরা এই বিষয়টা কখনোই মুখ খুলে না, হ্যাঁ, ইউনিভার্সিটি কেন্দ্রিক, আর সেটা করলো না। কিন্তু সেই জায়গায় কিন্তু র্যাপের কথা কিন্তু এখন পর্যন্ত কোথাও আসে নাই। আন্দোলনের আরেকটা বিষয়, যেহেতু আমি খুদ রাজপথে ছিলাম, আমার সাথে মেয়েরা ছিল, হ্যাঁ, প্রচুর মেয়েরা আমি অনেক বড় বড় মিছিল নেতৃত্ব দিয়েছি, কিন্তু একটা অভিযোগ হয় নাই, ব্যাডটাচের একটা অভিযোগ আসে নাই। এর থেকে কি আর গুরুত্বপূর্ণ কিছু হয়? নারীর প্রতি যে এত ভালোবাসা, এতটা সম্মান, শ্রদ্ধা, হ্যাঁ, অন্য যে কোনো আন্দোলনে দেখছি নারীর প্রতি ব্যাডটাচের একটা অভিযোগ কোনো না কোনো পর্যায়ে এসে পৌঁছতো। হ্যাঁ, এটা একটা বিরাট দিক। হ্যাঁ, আমরা লাস্ট আপনি এই আলোচনাটা করছিলেন আমার সাথে, আমরা আনঅফিসিয়ালি কথা বলতেছিলাম যে 3 তারিখে যে শহীদ মিনার, শনিবার দিন আমরা যখন শহীদ মিনারের সমস্ত মিছিল যখন শহীদ মিনারে মুখী হলো, এবং আমরা প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে আসলাম, এসার পরে আমরা এটা নিয়ে আলোচনা আপনি প্রথম তুললেন, দেখো এত নারী এখানে সম্পৃক্ত, কিন্তু এই যে গেজাগেজি, এত মানুষের জোয়ার শহীদ মিনারে হলো 3 তারিখে, কিন্তু ব্যাডটাচ যে একটা নারীর অভিযোগ বা একটা মিডিয়াতে আসা যে এই সুযোগ সন্ধানী কেউ একটা নারীর সাথে অশালীন আচরণ করেছে, অশোভন আচরণ করেছে, এইটা কিন্তু আমরা পাইনি। তার মানে প্রত্যেকেরই আকাঙ্ক্ষা ছিল মুক্তির আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে মানুষ এই ছোটখাটো বিষয়গুলো হতে পারে বা হবে সেই জিনিসটাই ভুলে গিয়েছে, এবং ও সবার টার্গেট ছিল একটা জায়গায়, আমার মুক্তি, আমরা মুক্তি চাই। আমি তোমার একটা কথা বলি, আমার ছেলে তো ধরো 6-এ পড়ে, মিখাইল জাবির কথা তোমার ভাইসা তুমি চিনো খুব ইয়ানে, ওর মা কি করেছে, ওকে সাজিয়ে দিয়েছে মিছিলে যাওয়ার জন্য। কোন ক্লাসে পড়ে? 6-এ, ক্লাস 6-এ, ছোট বাচ্চা। সেকে তাকে মানে ক্যাটস পরে যেতে বললো, তাকে গেঞ্জি পরতে বললো, যাতে সে দৌড়তে পারে, যাতে কোনো রকমের নাই। এই যে তাহলে প্রতিটা নারী যারা গৃহের মধ্যে ছিল, তারা তাদের সন্তানদের উৎসর্গ, মানে তাদের যে ওয়াকফ করেছে, বা তার মানে এই লড়াইয়ের জন্য তাদেরকে দান করে দিয়েছে, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমরা অনেকগুলো ফুটেজ আছে আমাদের কাছে, যে মা একজন কি করতেছে, সন্তান একজন ছেলের খাওয়া, 4 জন ছেলের খাইয়ে দিচ্ছে,
খেয়াল করেন কেউ কাকে চিনতেছে না, জানতেছে না, বুঝতেছে না, বাসা থেকে রান্না করে যার যেখানে আসে, আমার বাসার সামনে 20টা ছেলে 30টা ছেলে আছে, এদেরকে খাওয়াচ্ছে, পানি দিচ্ছে। আপনি মুগ্ধর কথাই ধরেন, সেও একটা আন্দোলনের পার্ট হয়ে গেল। সে কিন্তু মিছিলের সম্মুখভাগে হয়তো ছিল না, তার যে যতগুলো ফুটেজ পাওয়া যায় তার সঙ্গী সাথে যারা ছিল প্রত্যেকে বললো সে পানির সাপোর্ট দিচ্ছিল, আর কিছু না। হ্যাঁ, সে কিন্তু সম্মুখ সারিতে হয়তো স্লোগানও দেয়নি সেভাবে। এবং তার যে কয়েকটা ভিডিও ফুটেজ আমরা পাই নানান মাধ্যমে, সেখানে সে ওইটাই বলতেছে পানি লাগবে, কারো পানি লাগবে। কি অসাধারণ বিষয়! একটা রণক্ষেত্রে বা একটা মুভমেন্টে যে নানান পার্ট থাকে, ঠিক আছে, কিছু মানুষ থাকবে সম্মুখে, কিছু মানুষ থাকবে পেছনে তাদেরকে সাপোর্ট করার জন্য। এবং আপনি অল্প কিছুদিন আগে খবরের কাগজে বের হলো, টেলিভিশনে আসলো, ধানমন্ডিতে 2জন ডাক্তার তাদের বাসার নিচে যে গ্যারেজ আছে, সে গ্যারেজকে তারা একটা ভ্রাম্যমান হসপিটালের মতো করেছে, যে আন্দোলনে যারা আহত হয় তাদেরকে তারা পার্সোনালি ট্রিটমেন্ট দিবে। যেহেতু এই ছেলে মেয়েগুলোকে হসপিটালে নেওয়া যাচ্ছে না, কোথাও পুলিশ এই করতেছে সেই করতেছে, সেগুলো তারা ব্যক্তিগত উদ্যোগে 2জন ডক্টর, হ্যাঁ, অসাধারণভাবে। এই দৃশ্য আর কোথায় দেখবেন আপনি? আমরা তো নেটটা বন্ধ ছিল বেশ কয়েকদিন, গভর্নমেন্ট নেট বন্ধ করে দিয়েছিল, সে কারণে অনেক জিনিস আমরা জানি না। এখন যারা মোবাইলে ছোট ছোট করে ভিডিও ধারণ করে রেখেছে, আমরা এরকম অনেক বিষয় আমাদের সামনে আসতেছে। এবং এই ধারণের বাইরেও, রেকর্ডের বাইরেও তো আরও অনেক ইতিহাস আছে। আপনি খেয়াল করেন, মানে মুক্তির আকাঙ্ক্ষা যে মানুষের মধ্যে কত ছিল। 5 তারিখ যখন মানুষ বুঝতে পারলো যে এই ফেসিবাদ থেকে আমরা মুক্ত হচ্ছি, তখন কি গণজোয়ারের মতো মানুষ সারা ঢাকা শহরে নেমে এসছে। আমরা ঢাকায় ছিলাম, আমরা শাহবাগে ছিলাম, আমরা জানি। আমরা 12টা 1টার দিকে যখন আমরা শাহবাগে, আমরা তো শুনতেছি যে পলাশী দিয়ে, সায়েন্স ল্যাব দিয়ে হাজার মানুষ শাহবাগের দিকে আসতেছে, ঠিক তখনও চাঙ্কার পোলে গুলি চলতেছে, পুলিশ গুলি করতেছে। তা পুলিশ জানে না, কারণ খুনি হাসিনা, ফেসিস্ট হাসিনা কি করেছে, সে পালিয়ে গেছে এবং কাউকে না বলে তার দোসরদের সে অর্ডার দিয়ে সে পালিয়ে গেছে, এবং তারাও জানে না। যেমন ওই যে হারুনারা বলছিল যে আপা চলে গেলেন, আমাদের বলেও গেলেন না, আমাদেরকে বলে গেলেন না। ফ্যাক্টগুলো হলো যে আরেকটা বিষয় তোমার সাথে আমি যুক্ত করি, সেটা হলো যে গণবিপ্লবের যে মানে আন্দোলনের যে প্রেক্ষাপট, যেমন গ্রাফিতি আর্ট, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পৃথিবীর ইতিহাসে আর্ট করেও যে বিপ্লবে আনা যায়, হ্যাঁ, এটা কিন্তু একটা নতুন বিষয়। মানে বাংলাদেশের প্রেক্ষাপট, অন্য জায়গায় গ্রাফিতে হয়, বিভিন্ন ক্রেজি মুহূর্তগুলো নিয়ে করে, কিন্তু শুধু একটা বিপ্লবের হাতিয়ার, একটা বিপ্লবের বোমা, অ্যাটেম বোমা, আমাদের এই গ্রাফিতিগুলো ছিল এই যে দেয়ালে ছিল একটা অ্যাটেম বোমা, ওখানে রেখে দেওয়ার মতো অবস্থা ছিল। এইটা তো আপনার ঢাকা শহরে এখন যারা আছেন তারা এখনো দেখতে পাচ্ছেন, এখনো কোথাও চলছে গ্রাফিতি আঁকা। তো এটা অসাধারণ। আমি জানি না এর আগে এই ঢাকার রাজপথ কোথাও এইভাবে গ্রাফিতি দেখেছি কিনা, এবং যারা আঁকছে সেখানে গ্রাফিতি সবাই যে শিল্পী এইরকম বিষয়টা এরকম না। আমার মেয়ে কি আর্ট করতেছে সিদ্ধেশ্বরী গার্লসে পড়ে, প্রত্যেকের মতো। এবং আর্ট দেখলেও আপনি বুঝতে পারবেন যে এরা প্রফেশনাল, কেউ আনারের লোক, শিল্পী না, সে তার মনের ভাব প্রকাশ করছে দেয়ালে, আর কিছুই না। তো এই বিপ্লব তো অসাধারণ বিপ্লব। আমার বিশ্বাস এই বিপ্লব যে ফেসিবাদের উৎখাত হয়েছে, বিপ্লবের মাধ্যমে, বিপ্লবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবেই হবে।